নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজও আমরা এই নিয়ে আলোচনা করব। বিগত সময়তে আমরা নিট নিয়ে এই যে একটা বড়সড় অস্বচ্ছতার প্রশ্ন, দুর্নীতির প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে রয়েছে মামলাটি এবং সেক্ষেত্রে শুনানি হবে, কিন্তু তার আগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে প্রশ্ন উঠছে এবং আরও একটি ডেভেলপমেন্ট, গতকালই বাতিল করে দেওয়া হয়েছে নেট পরীক্ষা। ইউজিসির যে নেট, সেটা বাতিল করা হয়েছে কোনো অভিযোগের আসার আগেই। স্বরাষ্ট্র দপ্তরের যে ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে, সাইবার ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট, তাদের থেকে একটা কিন্তু সাসপেক্ট করা হয়েছিল যে এক্ষেত্রেও প্রশ্ন লিক হয়ে থাকতে পারে। অর্থাৎ গোটা এই যে প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে এই কোয়েশ্চেন লিক র্যাকেট, এই যে তাদের যে সক্রিয়তা, তাদের যে পেশাদারিত্ব, তাদের যে পরিকাঠামো, তার সামনে এই রাষ্ট্রের যে এজেন্সি যেন একেবারে শিশু। এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে এবং দেশের মেধাকে বুড়ো আঙুল দেখিয়ে জাস্ট টাকার জোরে বা কোথাও হচ্ছে কোনো নেই, তারা হই হই করে কেউ স্টেথো ঝুলিয়ে ঘুরবে, কেউ হচ্ছে তারা অধ্যাপনা জগতে প্রবেশ করবেন, তারপর গিয়ে কিছু লিখতে বা গতকাল বেটি পড়াও লিখতে গিয়ে কি কেলেঙ্কারি অবস্থা, সে ছবি তো ভাইরাল। এই যে একটা দেশ জুড়ে যুব সমাজের সাথে এক ধরনের তঞ্চকতা চলছে, এই পরিস্থিতির বন্ধ কিভাবে হতে পারে এই নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা চলছে। আমরা এই রাজ্যের দুর্নীতি নিয়ে যতটা সরব, ঠিক ততভাবেই আমরা সরব হতে চাই হচ্ছে এই কেন্দ্রীয় স্তরের এই যে পরীক্ষাগুলো রয়েছে একইভাবে। তার কারণ গোটা দেশে এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। আমি যাব হচ্ছে প্রতিবেদনে যাব, কি প্রশ্ন রয়েছে তার আগে আপনাদের পরিচয় করে দিয়ে আজকে স্টুডিওতে নিয়ে বিতর্ক হবে। কৌশিক মাইতি রয়েছেন, বাংলা পক্ষে শীর্ষ পরিষদের সদস্য। প্রদীপ্ত রায় রয়েছেন, অধ্যাপনা করেন এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তিনি রয়েছেন। প্রদীপ্ত রায় এবং আমাদের সঙ্গে দেবতনু মাঝি, তিনিও অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, যোগদান করবেন। একটা প্রতিবেদনকে নেব, যেখানে প্রতিবেদনে আপনারা দেখুন যে কিভাবে নেট পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত, এবং নিট নিয়ে যখন গোটা দেশ তোলপাড় তখনই নেটকেও বাতিল ঘোষণা করা হয়েছে। যাব প্রতিবেদনে। পরীক্ষা হওয়ার 24 ঘন্টা পরই বাতিল হলো ইউজিসি নেট। কার্যত নজিরবিহীন ঘটনা। লক্ষ লক্ষ যে পরীক্ষার্থী দীর্ঘ প্রস্তুতির পর পরীক্ষায় বসেছিলেন, তারা রীতিমতো বিভ্রান্ত। রাতারাতি কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, আবার কবে হবে পরীক্ষা, তা বুঝে উঠতে পারছেন না তারা। বুধবার রাতে পরীক্ষা বাতিলের ঘোষণার পরই বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। কিন্তু ঠিক কী কারণে বাতিল করলো ইউজিসি নেট পরীক্ষা, তার সদুত্তর দিতে পারেননি শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল। তিনি বলেন, গবেষণার প্রবেশদ্বারে নেটে যদি কোনো বেনিয়মের অভিযোগ ওঠে, তাহলে কোনোভাবেই ব্যবস্থা নিতে দ্বিধা করবে না শিক্ষা মন্ত্রক। इनपुट यूनिवर्सिटी ग्रांट कमीशन को मिले थे I4C के द्वारा, जो कि मिनिस्ट्री ऑफ होम अफेयर के अंदर काम करता है। वो इनपुट टेक्निकल नेचर के थे और प्राइमा फेसी ये अपीयर हुआ था कि एग्जाम इट माइट हैव कॉम्प्रोमाइज। अभी तक किसी डायरेक्ट लेवल की बात नहीं हुई थी एंड ये प्रोगेटिव इन्वेस्टिगेटिंग एजेंसी का है कि दे इंक्वायर द मैटर and check and possible collision at any level. We are again saying collision at any level if found. We are very much ready to take action against anyone. But ये matter अभी CBI को गया है. We should wait for their report. See, we are completely aware that these examinations are aligned with the semester and the students who are about to appear into PhD or any eligibility test. And we will take cognizance of all the factors to ensure student interest at all level. নেট পরীক্ষা বাতিল নিয়ে সরগরম রাজনীতিও। ইউজিসি নিট নিয়ে এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, পরপর প্রশ্নপত্র ফাঁস নিয়ে লোকসভাতে বিষয়টি তুলে ধরা হবে এবং নরেন্দ্র মোদীর জবাব চাওয়া হবে। हजारों युवाओं ने कंप्लेन की थी कि हिंदुस्तान में नॉन स्टॉप पेपर लीक होते हैं। कहा जा रहा था कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी, उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था।
मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। कोई ना कोई तो इसके लिए जिम्मेदार है और उनको एकदम पकड़ा जाना चाहिए और उन पे एक्शन लिया जाना चाहिए। नेट परीक्षा নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ইতিমধ্যে মেডিকেলের প্রবেশিকা নিট নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ওই এজেন্সি। সেই পরীক্ষাতেও উঠছে বেনিয়মের অভিযোগ। নিট নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তারই মধ্যে নেট পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় নতুন করে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ। দ্রুত একটু দেখে নেব যে টপিকের উপর আমরা আজকে বিতর্ক করব বা বিশ্লেষণ করব এবং আপনারা ফোন করবেন। এখনও ফোন লাইন খোলা হবে না, তার কারণ আমরা একটু প্রথমে বিতর্কতে যাব। নেট কেলেঙ্কারির ভরকেন্দ্র বিহার, গ্রেপ্তার 13। নেট কেলেঙ্কারির ভরকেন্দ্র বিহার, গ্রেপ্তার 13। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, নেট বাতিলের পর তোপ অখিলেশের। অখিলেশ যাদব সমাজবাদী পার্টি সুপ্রিমো, তার তোপ নেট কেলেঙ্কারি, রাহুলের নিশানায় নরেন্দ্র মোদী। আপনারা শুনলেন তার তির্যক টিপ্পণী। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেখানে তিনি হস্তক্ষেপ করে প্রায় বন্ধ করার মতো পরিস্থিতি করতে পারেন, দেশে এত বড় বড় শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, এটা বন্ধ করতে পারছেন না। এই যে টিপ্পণী, এই টিপ্পণী নিঃসন্দেহে প্রদীপ্ত রায়, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, আপনার কাছ থেকে প্রথমে এটাই জানতে চাইব যে এই যে বড় সড়ো এই দুর্নীতিগুলো নতুন কিছু না, কিন্তু মাঝে এরকম একটা মহল তৈরি হয়েছিল যে ভারতবর্ষে সব কিছু সব ঠিক হয়, সচ ভারত, বা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সে তো একেবারে মুখ থুবড়ে পড়লো, মানে অনেকটা 240 আসন পাওয়ার মতোই। হ্যাঁ, বিষয়টা শুধু শিক্ষাক্ষেত্রে মুখ থুবড়ে পড়ার ব্যাপার নয়, এটা কিন্তু মানে খুব লং টার্মে যদি আমরা ভাবি, ভারতবর্ষের যে সিস্টেম, মানে স্টেট সিস্টেম, যেটা এজেন্সিগুলোর যে ক্রেডিবিলিটি, সেইগুলোর ওপর একটা বড় প্রশ্ন। এটা বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের বিষয়ই নয়। বিষয়টা হচ্ছে যে ভারত রাষ্ট্র ব্যবস্থার ওপর মানুষ কীভাবে আস্থা রাখবে। এবং এই যেটা আপনি বললেন যে শেষ মুহূর্তে যেভাবে ডিসক্লোজ করা হলো, এটার বিরুদ্ধে তো কোনো মামলা হয়নি, কোনো প্রতিবাদ হয়নি, কিছুই হয়নি। হঠাৎ সাইবার ক্রাইম সেল থেকে বলা হলো যে এরকম একটা ক্রাইম হয়েছে। তার ভিত্তিতে এটা কিন্তু একটা পলিটিক্যাল চয়েস যে আমি এটা ডিসক্লোজ করব কি করব না। কাজেই সব ঠিক হ্যাঁ চালিয়ে দেওয়াটা আমার মনে হয় না এখানে পলিটিক্যাল প্রায়োরিটিটা কাজ করেছে। আমার মনে হয় এখানে এথিক্স ইন আ লার্জার সেন্স আমি বলছি, সেটা কাজ করেছে। কিন্তু এই এথিক্সের জায়গাটা তৈরি হলো কি, মানে লোকসভায় 300 ক্রস করতে বা পারিনি, এটাই এথিক্সের জন্ম দিল না, সেটা শুধু নয়, কারণ এনটিএর ওপর অনেক দিন ধরে কিন্তু সন্দেহর যথেষ্ট কারণ তৈরি হয়েছে। প্রথমে স্টাফ সিলেকশন থেকে শুরু করে এবছরের যদি আমরা নিটের কাজটা দেখি, প্রথমে রেজিস্ট্রেশন বলা হলো এই ডেট থেকে এই ডেটে হবে, তারপর আবার দুদিনের জন্য 1 মাস পরে খুলে দেওয়া হলো। কেন খোলা হলো, কার জন্য হলো জানি না। বিশাল চৌরাসিয়া যে জেলে রয়েছে, সে থ্রেট করলো যে আমি লিক করিয়ে দেবো, এবং বহু টেলিগ্রাম চ্যানেলে কোয়েশ্চেন লিক করা হলো। তারপরে যেটা আসছে, কিছু সেন্টার থেকে লোকে ফার্স্ট হচ্ছে, সবাই ফার্স্ট, 720 পাচ্ছে। 67 জন ফার্স্ট হয়েছে, এরকম পরীক্ষা ভারতবর্ষে মানে কবে হয়েছে এর আগে আমার জানা নেই। কিছু লোক পাচ্ছে 718 নম্বর, 19 নম্বর, যে নম্বরটা পাওয়াটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তার কারণ যারা নিট নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তারা জানেন যে যদি কেউ 100 যতগুলো প্রশ্ন থাকে তার থেকে একটা কম সে উত্তর করে অথবা ভুল করে, সেক্ষেত্রে তার নম্বর হতে পারে 715 বা 16। 718 নম্বর পাওয়াটা অসম্ভব। তারপরে জানা গেল যে গ্রেস দেওয়া হয়েছিল। কেন গ্রেস দিলেন, কি কারণে, তার কি জাস্টিফিকেশন, কোনো জাস্টিফিকেশন নেই। বলা হলো যে কেউ কোয়েশ্চেন পেতে দেরি হয়েছিল। এবার কোয়েশ্চেন পেতে কে কতটা দেরি করেছিল এবং তার জন্য কে কতটা নম্বর পাবে, এটা কে ডিসাইড করবে? এই ক্ষেত্রে এই যে নেটওয়ার্কগুলো কিভাবে কাজ করে আমি কৌশিকের কাছ থেকে জানতে চাইবো। তার কারণ হচ্ছে একটা গ্যাংয়ের কথা আপনাদের বলি, সালভার গ্যাং। সেই গ্যাং এটা অপারেট করেছে, সে তার যে কিংপিন ধরা পড়েছে বিহার থেকে গতকাল। সে এরকম বলছে কোনো ব্যাপারই না, 30-32 লক্ষ টাকা একটা কোয়েশ্চেনে, এবং 24 ঘন্টা আগে লিক হয়েছে, এরকম এগুলো জানা যাচ্ছে। আবারও একটু প্রবলেমের কথা আপনাদেরকে বলে দিই, এগুলো বলতে হয়, এটা বলা যায় না, অনেকে এটা নিয়ে প্রশ্ন করেন সূত্র মারফত। আমার এটা প্রবল আপত্তি আছে দীর্ঘদিনের সাংবাদিক হিসাবে, কিন্তু কি করব বলুন তো, ইডি, সিবিআই এরা আবার কেউ প্রেস কনফারেন্স করবে না।
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমেরিকা বা বিভিন্ন দেশের যেসব এজেন্সিগুলো আছে তারা নিয়মিত প্রেস ব্রিফ দিতে থাকে, যেগুলো প্রেস জানতে চাইছে, গোটা দেশ এখন জানতে চাইছে। ফলে এই জায়গাগুলোতে আমরা কিন্তু আমাদের কতগুলো বক্তব্য রয়েছে এবং সেই লিবার্টি নিঃসন্দেহে যারা রয়েছেন প্যানেলে তাদেরও থাকবে। আমি কৌশিকের কাছে আসার আগে একটু দেবতনু মাঝির কাছ থেকে জানতে চাইব, নেটের পর মানে একদিকে হচ্ছে যারা অধ্যাপনা করবেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্ষেত্রে যারা যাবেন তাদের ক্ষেত্রে বাতিল হলো। এবার আমার হচ্ছে এনটিএ তো এই ডাক্তারি পরীক্ষা যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এটা বুঝতে হবে যে এরকম অনেকে রয়েছে আর কি যারা হচ্ছে বেসিক বায়োলজি অ্যানাটমি এই সমস্ত শিখে তুলে দিয়ে স্টেথো নিয়ে তারা ঘুরে বেড়াবে এবং এইটাকে জন্যে যে এজেন্সি রাষ্ট্রীয় এজেন্সি ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার হচ্ছে এখন তো সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা রয়েছে, এই গোটা প্রক্রিয়াটা মুখে কি চুনকালি ঘষে দিল? দেখুন সুজিতদা, বিজেপি যখন ক্ষমতায় কি এসেছিল 2014 সালে, তখন সেখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর যেটা কাজ করেছিল যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল সেটা হচ্ছে যে কংগ্রেসের আমলে যে সমস্ত যে করাপশন গুলো হয়েছিল তার বিরুদ্ধে মানুষ কিন্তু কথা বলেছিল এবং তারা কিন্তু বিজেপিকে সেই এটাও একটা মানে কারণ ছিল যার জন্য বিজেপিকে তারা কিন্তু ভোট দিয়েছিল। কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে এবারে এই যে এই আজকে যেটা আমরা দাঁড়িয়ে দেখছি যে বিভিন্ন যে এই যে পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু করাপশন হয়েছে এবং এই জিনিসটাকে আমি দুটো ভাবে ব্যাখ্যা করতে চাইবো। এক হচ্ছে করাপশন তো সেখানে হয়েছে, এটা আপনার কি বলে বোঝা যাচ্ছে। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে কোথাও গিয়ে এখানে একটা কনস্পিরেসি কাজ করছে না তো, যে বিজেপি যেহেতু দুর্বল হয়ে পড়েছে সেখানে কোথাও গিয়ে তাদের বিরুদ্ধে গভর্নমেন্টের বিরুদ্ধে কনস্পিরেসি করছে না তো যারা এই সমস্ত এজেন্সিগুলোর রয়েছেন তারা, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কেন এই প্রশ্নটা কেন আসছে? যেখানে বিভিন্ন ক্রিমিনাল গ্যাংয়ের মতো অপারেট করছে, এটা তো মানে দেবতনু এটা কি ফার্স্ট টাইম হলো? অতীতেও তো হয়েছে, এখানে ক্রিমিনাল যে গ্যাংগুলো, তাহলে এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হঠাৎ করে কি বলে এই সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু বেরিয়ে আসছে। এনটিএ কিন্তু অনেকদিন ধরেই হচ্ছে এই যে এক্সামটা এটা কিন্তু কন্ডাক্ট করছে। আমার যেটুকু মনে পড়ে নেটের যে এক্সাম যেটা বললেন ইউজিসি নেট আর কি, সেটা প্রায় 2000 আমার যেটুকু মনে হচ্ছে 18 সালের ডিসেম্বর থেকে তারা আর কি কন্ডাক্ট করছে, আমি যদি খুব ভুল না হয়। এবং এই যে নেটের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমার এখানে একটা খুব বড় পরিবর্তন এবারে করা হয়েছিল, সেটা হচ্ছে যে তারা যখন নেট নেওয়া শুরু করলো এনটিএ, সেখানে কিন্তু তারা কিন্তু কম্পিউটারাইজ সিস্টেমে পুরো পরীক্ষাটা কিন্তু হতো। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম এবারে সেই পরীক্ষাটা কিন্তু কম্পিউটারাইজ সিস্টেমে কিন্তু হয়নি। তাহলে কেন হঠাৎ করে এই যে পরিবর্তনটা যে আনা হলো সেটা কেন করা হলো, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এবং এই যে ডিসিশনগুলো যে নেওয়া হচ্ছে, তাহলে সেই ডিসিশনগুলো কোথাও গিয়ে সরকারকে মানে এখানে সরকারের বিরুদ্ধে একটা কনস্পিরেসি করা হচ্ছে না তো? এই প্রশ্নটা যখন এটা সরকারের বিরুদ্ধে মানে কেন নেট পরীক্ষা বাতিল বা নিটের এটা অনেকের মধ্যে প্রশ্ন তুলবেই যে কনস্পিরেসির কথা, অর্থাৎ কোথাও বিজেপি দুর্বল হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে কিনা নানা রকম। আমি কৌশিক মাইতি তোমার কাছে এই প্রশ্নটা রাখবো যে এই যে গ্যাংগুলো হচ্ছে এই দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে অবহিত তোমরা করেছো যে বিভিন্ন জায়গা থেকে অপারেটিভ গ্যাংগুলো বিভিন্ন দিক রয়েছে ভারতবর্ষে, এই শিক্ষা চাকরি বা বিভিন্ন জায়গাগুলো একটা মেধাকে অপসারণ করে এক ধরনের মানি এবং মাসল আধিপত্য বিস্তার করছে। মানি এবং মাসল যেভাবে আধিপত্য বিস্তার করছে এইটা কিন্তু ক্রমশ সারফেস হচ্ছে। এই নিট এটা এবার কি কেলেঙ্কারিটা সর্বোচ্চ স্তর গিয়ে ছুঁয়েছে? প্রথম কথা যে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে রাজ্য মানেই খারাপ, কেন্দ্র মানে ভালো। এইবার একটা মিথ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে যে নিট একটা রাজ্য বিরোধী যে চিন্তাভাবনা, এবং যেটা নিট চালু হয়েছিল যেভাবে চালু করা হয়েছিল তখনই রাজ্যগুলো এবং বিভিন্ন অহিন্দি রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হবে এটা ধরেই নেওয়া হয়েছিল। নিটের ফলে কোথায় কোথায় বিহারের দোষ দিচ্ছেন, গুজরাটে বিশাল কেলেঙ্কারি হয়েছে, হরিয়ানায় হয়েছে, প্রতিটা বিজেপি শাসিত রাজ্যে হিন্দি বলয় এবং গুজরাটে হয়েছে, বাংলায় হয়নি, তামিলনাড়ুতে হয়নি, কেরালায় হয়নি, কর্ণাটকে হয়নি। চাকরি দুর্নীতি হয়েছে বাংলায়, না নিটের কথা বলছি। রাজ্যের পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেটা দুর্নীতি, কিন্তু নিটের ক্ষেত্রে প্রশ্ন লিকগুলো কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার প্রশ্ন লিক কোথায় হয়, কোথায় এই নাম্বার ইনফ্লেশন বা নাম্বার ম্যানিপুলেশন কোথায় হয়, এই ধারণাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কারণ নিটে যে ভয়ঙ্কর দুর্নীতি বিহার ইউপি এবং এই সমস্ত জায়গায় প্রচুর অযোগ্য ডাক্তার হয়ে গেছে। শুধু ডাক্তারের ক্ষেত্রে না, আমরা গত 1 বছর 1.5 বছর ধরে আন্দোলন করছি যে আধা
সেখানে বিহার ইউপির ক্রিমিনালরা বাংলা রাজ্য কোটায় জালিয়াতি করে ঢুকছে। আমরা দেখছি আর্মির ক্ষেত্রে জালিয়াতি হচ্ছে। আমরা দেখছি একজনকে শুনেছি আমি, নূতন কুমারী বলে একজন পোস্ট অফিসে সে এসএসসি সিএইচএসএলই দিয়ে চাকরি পেয়েছে, স্টাফ সিলেকশন কমিশন, সে নিজের সাবজেক্টের নাম বলতে পারে না, উচ্চ মাধ্যমিকে কি সাবজেক্ট দিয়েছে। এই যে বাস্তব পরিস্থিতি, এটা অনেক দিন ধরে সত্য। এই যে আমরা বলছি বিহার ইউপিতে বিশাল মেধার চাষ হয়, এই যে মেধা কি করে বেরোয় এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কি করে বাংলা বঞ্চিত হয়, কি করে তামিলনাড়ু বঞ্চিত হয়, যেখানে কেন্দ্র সরকার ইনভলভ, সেটা এন্ট্রান্স এক্সামিনেশন হোক বা সরকারি চাকরির পরীক্ষা হোক, সেখানে হিন্দি বলয়ের মেধা জ্যোতির মতো ঠিকরে ঠিকরে বেরোয়, বাকি কোথাও ঠিকরে ঠিকরে বেরোয় না। কলেজের র্যাঙ্কে, ইউনিভার্সিটির র্যাঙ্কে বিহার ইউপির কোনো র্যাঙ্ক কলেজ উপরের দিকে থাকে না, কিন্তু এই ক্ষেত্রে সলভার গ্যাং বলুন, পরীক্ষা মাফিয়া বলুন, এই যা কিছু হয়। একটু প্রশ্নটা শোনো, এই যে ঠিক আছে, এইটা তো নিঃসন্দেহে তোমরা এই বক্তব্যগুলো বলছো, আমি এটাকে অস্বীকার করে যাচ্ছি, এইটা নেই। তার কারণ তথ্য স্ট্যাটিস্টিক যতক্ষণ না এই ক্ষেত্রে স্বচ্ছতার প্রশ্ন আসবে ততক্ষণ অবধি তোমার কথার নিশ্চয়ই মূল্য বা গ্রাহ্য করতে হবে। বাদ বাকি তারাও তাদের বক্তব্য রাখছেন। প্রশ্নটা এই জায়গায় হচ্ছে যে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তার তো একটা দায়িত্ব গোটা ভারতবর্ষের বিভিন্ন, সেখানে তামিলনাড়ু আছে, বিহার আছে, ইউপি আছে, বাংলা আছে, গুজরাট আছে, তেলেঙ্গানা আছে, সব রাজ্যেরই এটা এই দেশে। সেই ক্ষেত্রে কি এনটিএ এর যোগ্যতা নিয়ে ঘোরতর প্রশ্ন দেখা দিল? এনটিএ যোগ্যতা নিয়ে প্রশ্ন তো উঠেই গেছে। তারা 14 তারিখ রেজাল্ট প্রকাশ করার কথা, ভোটের রেজাল্টের দিন যাতে কেউ বুঝতে না পারে 4 তারিখ রেজাল্ট প্রকাশ করে দিল। আজকে বলা হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রথম দিন থেকে বলছে কোনো সমস্যা নেই, আর আজকে বলছে ব্যবস্থা নেওয়া হবে। মানেটা কি? অস্বীকার করছিলেন। এবার আমাদের বাংলা ছেলে মেয়েদের বঞ্চনাটা কোথায়? আমি যদি বাংলার একজন রিপ্রেজেন্টেটিভ, আমাদের বাংলার ছেলে মেয়েদের বঞ্চনাটা কোথায় বুঝতে হবে। কারণ নিট কেলেঙ্কারির ফলটা আমাদের বাংলার ছেলে মেয়েদের কীভাবে অ্যাফেক্ট করবে সেটা হলো এই নিটের ফলে। এখন আগে রাজ্য স্টেট মেডিকেল জয়েন্ট ছিল, ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে হতো, এখন সর্বভারতীয় নিট। এই যে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যগুলো যত মেডিকেল সিট আছে তার 15% হচ্ছে অল ইন্ডিয়া কোটা, 85% স্টেট কোটা। যেহেতু ওদের ওখানে নাম্বার ইনফ্লেশন হয়েছে এবং র্যাঙ্ক খুব ভালো হয়েছে, 630 পেয়ে আগে 12,000 র্যাঙ্ক হতো, এবারে 40,000 র্যাঙ্ক হয়েছে, তাহলে অল ইন্ডিয়া কোটাটা হয়ে গেল হিন্দি বলয়ের কোটা। মানে ওটা আমার পশ্চিমবঙ্গের 15% যে মেডিকেল কলেজের কোটা, মানে 6,000 সিটের মধ্যে 15% চলে গেল ইউপি বিহার, 85% থাকলো স্টেট কোটা। এবার বিহারে 13 কোটি লোকের জন্য মেডিকেল সিট হচ্ছে 1500, ইউপিতে 24 কোটি লোকের জন্য মেডিকেল সিট হলো 4,300। তাহলে তাদের ওখানে মেডিকেল সিট কম, এত দুর্নীতি করে নাম্বার পেয়েছে, তারা যাবে কোথায়? তারা পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোকে টার্গেট করছে। অল ইন্ডিয়া কোটা আমার মেডিকেল সিট খেয়ে নিল, এরপর কি করছে? ডোমিসাইল বি দিয়ে বা ডোমিসাইল জালিয়াতি করে আমার রাজ্য করে দখল করছে। ডোমিসাইল বি, এটা একটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা একটা অন্য বিষয়। আজকের সাথে সবটাকে আমরা গোলাবো না। এই মুহূর্তে ফেসবুকে দুজনের কমেন্ট এসছে, একটু আমি প্রোগ্রাম কন্ট্রোলকে বলবো যে একটু দেখাতে। তাপস মজুমদার তিনি লিখেছেন, তার লেখাটা একটু আমরা দেখে নেব, দ্রুত একটু দেখে নেব। কর্পোরেট লবি এই সিস্টেম চালাচ্ছে। তাপস মজুমদারের বক্তব্য, কর্পোরেট লবি এই সিস্টেম চালাচ্ছে এবং কর্পোরেট লবিও এই সিস্টেম চালাচ্ছে। নিঃসন্দেহে এটা একটা বড় বিষয় যে কর্পোরেট লবির কথা ঘুরে ফিরে আসে। শিক্ষায় বেসরকারিকরণ হয়েছিল, আমরা জানি এই রাজ্যে কোন সময় হয়েছে বা গোটা ভারতবর্ষে কোন সময়, এখন একটা হাই মোমেন্টাম পেয়েছে। কিন্তু কর্পোরেট লবিও তো চাইবে না যে এরকম অযোগ্য ডাক্তার বেরিয়ে এসে, কেন কর্পোরেট লবির লোকও যদি যখন চিকিৎসা করতে যাবে দেখা গেল সাক্ষাৎ মূর্তিমানের মতো কেউ এসছে, যে এরকম 32 লক্ষ টাকা ইনভেস্ট করে কোয়েশ্চেন্স লিক হয়েছিল, তারপর তার হয়ে আবার কেউ লিখেও দিয়েছিল, সে যে কী চিকিৎসা করবে এটা তো সবচেয়ে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। কেন চিকিৎসা তো শুধু বিজ্ঞান, এটি একটি শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, তার সম্পর্কে এরকম যদি প্রশ্ন আসে, আমি এই প্রশ্নটা নেব। আরও একজন কমেন্ট পাঠিয়েছেন, সৌম্য বেরা, তার কমেন্টটা একটু নিয়ে নেব। কর্পোরেট লবির কথা বলেছেন তাপস মজুমদার। এনটিএকে বন্ধ করে তদন্ত করতে হবে, মানে এনটিকে সরাসরি বন্ধ করে দেওয়ার কথা তিনি বলছেন, এবং কেন্দ্রীয় মন্ত্রীদের গ্রেপ্তার করুক ইডি সিবিআই, কেন্দ্রীয় মন্ত্রীদের গ্রেপ্তার করুক ইডি সিবিআই, এই দাবি। আপনি এইটা শুনে হাসলেন কেন? গ্রেপ্তার এখন যারা কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা দপ্তরে আছেন তারা ওথ নিয়েছেন বোধহয় এই কয়েকদিন হলো, তারিখটা আমি বলতে পারবো না, তবে 4 তারিখের পরে, আর রেজাল্টই বেরিয়েছে নিটের 4 তারিখে। আগের মন্ত্রী আমি বাকি দুজন তো ছিলেন না, মিনিস্টার অফ স্টেট গুলো চেঞ্জ হয়েছে, মিনিস্টার আমি যেটা
যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে প্রথম প্রশ্নেতে একটা জিনিস রিফ্লেক্টেড হলো যে কর্পোরেট লবি এর পেছনে আছে। এটা একটা জিনিস আন্ডারলাইন করে যে আমাদের কোথাও না কোথাও গিয়ে কর্পোরেট ব্যাপারটার প্রতি আমাদের সেই রিলায়েবিলিটিটা তৈরি হয়নি, কারণ আমরা মনে করি যে কর্পোরেটে এক্সেলেন্সের প্রয়োজন নেই, পাবলিক সেক্টরে থাকবো, একটা সারা জীবনের পেট চুক্তি করে নেব, সেখানে আমি একটা এক্সেলেন্স দেখিয়ে নেব। এটা কেন হচ্ছে তার কারণ হচ্ছে যে আমরা সবসময় ভাবি যে এই যে একটা ডাক্তারিতে পেয়ে গেলাম তাহলে আমার জীবন চলে গেল। এই কারণেই 24 লক্ষ লোক এই পরীক্ষাটা অ্যাপিয়ার করছে, এত সংখ্যক লোক IAS IPS এর জন্য মানে বছরের পর বছর ইনভেস্ট করছে। কেন? তারা মার্কেটের অন্য কোনো জায়গায় যেতে পারে না। তার দুটো কারণ, একটা হচ্ছে আমাদের সেই মানসিকতাটাই তৈরি হয়নি, আর একটা হচ্ছে যেটা এক মিনিট উনি যে জায়গাটা বলছিলেন না যে বাংলায় উত্তরপ্রদেশের ক্যান্ডিডেট চলে আসছে, এই যে দেশের মধ্যে যে ইনইকুয়ালিটিটা আছে, যে কোথাও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে কোথাও নেই, না আমি ইন্ডাস্ট্রিয়াল ওটা তো ডোমিসাইল বি না সেই কারণেই তো সেই রাজ্যগুলো যেখানে ইন্ডাস্ট্রি এবং মার্কেট সেভাবে গ্রো করতে পারেনি তাদের একমাত্র অল্টারনেটিভ হচ্ছে এই ধরনের চাকরিতে যাব অথবা ক্রিমিনাল হয়ে যাব। এছাড়া কিন্তু তাদের অপশান কম। যত আপনি অপশান কমিয়ে দেবেন তত তারা এক জায়গায় গ্যাদার করবে, এবং যত গ্যাদার করবে, এই আপনি একটা জিনিস বলুন, 24 লক্ষের জায়গায় যদি এখানে 2 লক্ষ অ্যাপ্লিকেন্ট হতো তাহলে কি এত বেশি টাকা দিয়ে লোকে কোয়েশ্চেন পেপার কিনতে রাজি হতো? করাপশনটা তখনই হবে যখন আপনি ক্রাইসিসটা তৈরি করতে পারবেন। করোনার সময় কেন অক্সিজেন সিলিন্ডারের জন্য এত লাফালাফি হয়েছিল? কারণ ক্রাইসিস তৈরি হয়েছিল। এই ক্রাইসিসটাকে আমার মনে হয় আগে অ্যাড্রেস করা দরকার। আর আরেকটা উনি একটা আমি জাস্ট বলে শেষ করব যে রাজ্য আর ইয়ের ব্যাপার বললেন, নিটে রাজ্যের ব্যাপার নেই, কিন্তু সেট বা নেটের যেটা অল্টারনেটিভ সেটা কিন্তু এখনও স্টেট এলিজিবিলিটি টেস্ট চলে। তার সমস্যাটা হচ্ছে যে যদি আমি পশ্চিমবঙ্গের সেট পাস করি তাহলে আমাকে চাকরিটা পশ্চিমবঙ্গেই আমি অ্যাপ্লাই করতে পারবো, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট কোথাও অ্যাপ্লাই করতে পারবো না। তো নেট আমাকে অনেক বেশি একটা মানে ওয়াইড রেঞ্জ অফ আমার ইয়েটা বেড়ে যাচ্ছে, এখানে কিন্তু সেটা বাড়ছে না। আর দেবতনু একটা কথা বললেন যে কেন কম্পিউটারে আগে পরীক্ষা দেওয়া হতো, এই টেকনিক্যালিটিসটা বোঝা দরকার যে কেন আমরা পেন অ্যান্ড পেপারে চলে এলাম। যখন কম্পিউটারে পরীক্ষা দেওয়া হতো তখন প্রসেসটা চলতো 7-10 দিন ধরে, মানে আজকে হিস্ট্রির পরীক্ষা হবে তো আজকে সারাদিন হিস্ট্রিরই পরীক্ষা হলো, তাও হতো 2টো শিফটে। তাতে 2টো প্রবলেম, একটা হচ্ছে যে হিস্ট্রি বা পল সায়েন্স বা যে কোনো সাবজেক্টের 2টো কোয়েশ্চেন হচ্ছে, কেউ ভিক্টিমাইজড হচ্ছে, কেউ ফেভার পেয়ে যাচ্ছে, সেটা খানিকটা লাক। দ্বিতীয় কথা হচ্ছে যে যেই গোটা প্রসেসটা 10 দিন ধরে চলছে, তাহলে প্রথম পরীক্ষা যে দিয়েছিল তার কিন্তু করাপশনটাকে প্র্যাকটিস করার জন্য 10 দিন সে পাচ্ছে। এবং যেটাই কিন্তু সাইবার ক্রাইমের ভিজিলেন্সের মধ্যে এসছে যে আপনি বললেন প্রশ্নপত্রে, এটা কিন্তু কোথাও বলেনি এডুকেশন ডিপার্টমেন্টের আজকে যে লাস্ট যে প্রেস সামিটটা হলো, তারাও বলছে না যেটা প্রশ্নপত্রে কি কোথায়। প্রশ্নপত্রের পরেও কিন্তু এখানে ঘোটালা করার অনেক জায়গা আছে, মানে সে আমি ডিটেলে বলতে পারি, কিন্তু সেই জায়গাটা আপনি বলছেন আমি থামছি, কিন্তু শুধু প্রশ্নপত্র না, যখন আপনার এটা জানেন এগুলো সারফেস হওয়া দরকার। আমি আসবো একটা বিরতির, যেহেতু সময় হচ্ছে, বিরতির আগে অরিন্দম চ্যাটার্জি তার যে কমেন্ট তিনি করেছেন ফেসবুকে, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কমেন্ট আসছে অনেকে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্য মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স ফিরে আসুক, অরিন্দম চ্যাটার্জির বক্তব্য, রাজ্য মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স ফিরে আসুক। এটা ঠিক কথাই যে রাজ্য সরকার বিভিন্ন সময় যখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিতেন এই ধরনের ইয়ে ছিল না, যদি হ্যাঁ তখন মুখ্যমন্ত্রীর কোটা বা এগুলো ছিল, সেই নিয়ে মৃদুমন্দ বিতর্ক হয়েছে, কিন্তু এইরকম লেভেলে লার্জ স্কেলে টাকা দিয়ে সিট বুক করে ফেলা, এইটা একটা কিন্তু কোনো সেরকম অভিযোগ সেই সময় এসছে বলে অন্তত আমার মনে পড়ছে না। আমরা কিছুক্ষণের মধ্যে ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রী সরকারে এবং নতুন সদ্য তিনি এনডিএ সরকারের শিক্ষামন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তিনি প্রেস কনফারেন্স করবেন। তার আগে একটু দ্রুত একটু দেবতনুর কাছ থেকে একটু শুনবো। দেবতনু, শেষমেশ ধর্মেন্দ্র প্রধানকে আসতে হচ্ছে কেননা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, সম্ভব হবে? না দেখুন, প্রথম থেকেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার কিন্তু সরকার চেষ্টা করেছে, এবং সেই কারণেই আর কি প্রথমে যে ভুলটা একটা হয়েছে সেটা কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছিল। এবং সুপ্রিম কোর্টও যেটা বলেছে যে কি বলে, যদি 0.001% যদি ভুল হয়ে থাকে সেটা স্বীকার করে সেটা অবশ্যই যে তদন্ত করে সেটা দেখতে হবে যে কি ভুল হয়েছে। এবং এখানে আমার যেটা মনে হয় যে অবশ্যই খুব মানে টাইমলি তারা খুব ইন্টারভেন করেছে সরকার,
এবং এখানে কিন্তু আগামী দিনে এটা যত দ্রুত এই জটিলতা যেটা সৃষ্টি হয়েছে সেটা যাতে কাটিয়ে ওঠা যায় সেটা চেষ্টা করতে হবে। এবং এখানে কিন্তু বিরোধীদের তরফ থেকেও আমি যেটা বলবো যে বিরোধীদেরও কিন্তু এই ব্যাপারটাতে কোঅপারেট করা উচিত, কারণ এটার সঙ্গে আমাদের যুব সমাজের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এবং সেখানে যদি আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে আপনার এসএসসির ক্ষেত্রে কি হয়েছে, আইনি জটিলতার ফলে সেই রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে। আগামী দিনে এখানে যাতে এই ধরনের সমস্যা তৈরি না হয় আমাদেরকে সেই চেষ্টাই কিন্তু করতে হবে। তোমাকে মানে এই ক্ষেত্রে কি থর তদন্ত হওয়া উচিত, মানে বিভিন্ন অবশ্যই যে নিট দুর্নীতি এবং তার ফান্ডামেন্টাল কোয়েশ্চেনগুলো বুঝতে হবে যে নিট করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। যখন রাজ্য মেডিকেল জয়েন্ট ছিল পশ্চিমবঙ্গে, যখন লাস্ট টাইম রাজ্য মেডিকেল জয়েন্ট হয় 83% রাজ্য বোর্ড থেকে ডাক্তারিতে চান্স পেয়েছিল। নিট শুরু হওয়ার পরের বছরই প্রথম বছরই হয়ে গেল 7%। আমি দুদিন আগে পিজি হসপিটালে গেছিলাম, আমাকে দেখেই একটা মুর্শিদাবাদের একটা বাঙালি ছুটে এলো, তার স্ত্রীর চিকিৎসা চলছে, লিভার অপারেশন চলছে, একটু বলতে দিতে বলবো। তখন সে বললো যে আমি একটা ডাক্তার দেখাচ্ছিলাম, ডাক্তার বাংলা বোঝে না, জুনিয়র ডাক্তার आप हिंदी ना बोल पाता है, जाइए जाइए आपको मेरा समझ नहीं आता है। এই যে চিকিৎসার প্রবলেমটা হচ্ছে যে বাইরে থেকে ডাক্তার, এটা নিঃসন্দেহে ধর্মেন্দ্র প্রধান তিনি এখন প্রেস কনফারেন্স করছেন, আমরা দেখব দূরদর্শনের সৌজন্যে দেখব কি বলছেন। एग्जाम की इंटेग्रिटी कॉम्प्रोमाइज हो गई हो। The initial or rather the preliminary inquiry of Bihar police shows that one candidate has confessed कि मुझे एक रात पहले पेपर मिला, मैंने सॉल्व किया और जवाब रटे गए। So would you just based on that suspicion or indication also want cancel NEET UG? देखिए दो प्रश्न आपने रखे हैं। एक तो मैं आपको आश्वस्त करता हूं, समाज जीवन के आज के दिनों में भारत की जो विश्वसनीयता बनी है उसको बरकरार रखने के लिए समाज जीवन के एक्सपर्ट्स को इन्वॉल्व करते हुए टेक्नोक्रेट्स, साइंटिस्ट, एजुकेशन एडमिनिस्ट्रेटर, एकेडमिशियंस, साइकोलॉजिस्ट, इस सभी प्रकार की बैकग्राउंड की लोगों को इकट्ठा करते हुए एक सरकार इफेक्टिव कमेटी बनाएगी। उनकी कमेटी की रिकमेंडेशन से एनटीए को सुधारा जाएगा, नया रूप दिया जाएगा। जल्दी ही हम उस कमेटी को नोटिफाई करेंगे। आपने नेट यूजीसी के बारे में कहा, कोई टेंटेटिव नहीं था। कल मैं जब हमारी यूजीसी चेयरमैन को गृह विभाग की होम मिनिस्ट्री की I4C एजेंसी जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है, उन्होंने 3 बजे जानकारी दी कि इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है। उस क्वेश्चन को हमने एनटीए की जो ओरिजिनल क्वेश्चन था उसके साथ टैली करवाया। जब हम स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है, तत्क्षणात हम लोगों ने निर्णय किया इसके ऊपर एक उच्च स्तरीय अनुसंधान और सीबीआई इंक्वायरी हो, क्योंकि इन दिनों में टेलीग्राम पे ये न्यूज आता है, ये क्वेश्चन आता है। टेलीग्राम की जो चरित्र है उसको एक उच्च स्तरीय अनुसंधान। যে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে কোনো প্রশ্ন ফাঁস হয়নি, এই প্রেস কনফারেন্সে তিনি এক সাংবাদিকের দুটি প্রশ্নের বললেন যে গতকাল যেটা নেট পরীক্ষার ক্ষেত্রে যে সাইবার ক্রাইম যে ডিপার্টমেন্ট রয়েছে, ইউনিট রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের, তারা ট্র্যাক করে দেখে যে কোয়েশ্চেন্স লিক হয়েছে এবং কোয়েশ্চেন ট্যালি করা হয় এনটিএর সাথে, দেখা যায় মিলে যাচ্ছে, সাথে সাথে তাকে ইয়ে করা যায়। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে দুর্নীতির বিভিন্ন রকম স্তর রয়েছে, যে কোয়েশ্চেন্স লিকেজটা মানে রন্ধে রন্ধে, এখন এটার জন্য কমিটির কথা বলছেন, সমাজের সর্বস্তরকে ইনভলভ করা হবে, কিন্তু মানে এবার বুঝতে পার মানে যে কত যে এরকম পেনিট্রেট করে গেছে, এটা কি হবে না। এটা তো যে একটা জিনিস পরিষ্কার যে যে করাপশনটা যেটা হয়েছে, যে স্ক্যামটা যেটা হয়েছে, সেটা একদম মানে যাকে বলে এনটিএ বাস্তুঘুঘুর বাসা হয়ে বসে আছে। সেইটাকে ভাঙতে গেলে লোকগুলোকে
মানে এনকোয়ারি করতে হবে। মানে সংস্থাটা তৈরি হলো এত তাড়াতাড়ি, তার মধ্যেই যদি বাস্তুগুগু বাঁধে তাহলে জয়েন্ট এন্ট্রান্স মানে ইয়ে করতে তাহলে অসুবিধা। দেখুন দুটো আপনার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক যেহেতু আমি জিজ্ঞেস করতেই পারি যে শিক্ষা তো কেন্দ্র রাজ্য উভয়ের তালিকাভুক্ত, জয়েন্ট এন্ট্রান্স ছিল, রাজ্য করবে হাসপাতাল তার পয়সায় 85-15 সেটা বুঝলাম, ভর্তির ব্যাপারটা থাকবে এনটিএ এর হাতে। এটা কি ধরনের ফেডারেল স্ট্রাকচার হলো? এটা যদি নিয়ে কি প্রশ্ন ওটা দরকার নেই? না, যদি এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আপনি আলোচনাটায় যেতে চান সেটা খুব ভালো, সেটা আমরা যেতেই পারি। আপনি পশ্চিমবঙ্গ বা দিল্লির পার্সপেক্টিভ থেকে যদি জিনিসটাকে দেখেন, এটাকে না দেখে আমি বলবো আপনি ঝাড়খণ্ড বা বিমারু যে রাজ্যগুলো আছে সেই জায়গা থেকে দেখুন, যেখানে রাজ্য হয়তো একটা মেডিকেল কলেজ খুব কষ্টসৃষ্টে তৈরি করতে পারলো, কিন্তু সেখানে যে পড়বে সে যে কতদিন পড়াবে, মানে যে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করবে সে কতদিন থাকবে, সেটা তার কন্ট্রাক্টের ব্যাপার আছে। তো আমার হেলথটাকেও তো ভাবতে হবে, শুধু তো আমি মেডিকেল কলেজটাকে নিয়ে ভাবলে হবে না। তো এই একটা ওভারঅল ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে না দেখে যদি আমরা অত্যন্ত সংকীর্ণ প্রাদেশিকতায় চলে যাই, তাহলে কিন্তু আমাদের যে স্বাস্থ্যের সমস্যা সেটাকে অ্যাড্রেস করা হবে না। ও যে প্রশ্নটা করলো প্রাদেশিকতার জায়গা থেকে এটাকে দেখলে চলে আসছে, এটাও আমিও দেখেছি অ্যাবসলিউটলি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের দোষ। যদি তারা অন্তত একজন ডাক্তারকে না আনতে পারে যে এই কথাটাকে ট্রান্সলেট করে দেবে, এটা ইটস ভেরি পিটি। এটা হসপিটাল কর্তৃপক্ষকে দায় নিতে হবে যে আমি আমার ডাক্তারবাবুকে বোঝাতে পারছি না যে আমার কি হয়েছে, পেটে ব্যথা না মাথায় ব্যথা, তাই এবং ডাক্তারবাবু বলছেন যে আমি বাংলা বুঝি না তাই তোমাকে চিকিৎসা করব না। এটা অত্যন্ত আনফর্চুনেট। এটার জন্য কোনো বিরাট বড় নীতির প্রয়োজন নেই, এটা পলিসি অ্যানালিসিসের বিষয় নয়, এটা একদম হিউম্যানিটির বিষয় এবং ওই হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়। আমি একটু আমাকে আমি অন্যদিকে চলে যাচ্ছি আজকে বিষয়টা আমার কাছে একদম। এটা এক সেকেন্ড কৌশিক ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ইস্যুটা এখন হচ্ছে গোটা দেশের একটা মানে একটা যে, হ্যাঁ দেবতনু, হ্যাঁ এই ন্যারো পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে। যে কেন ন্যারো, কেন দেবতনু ন্যারোটাই বা কেন? বাংলার মানুষের এক সেকেন্ড দেবতনু, ন্যারো কেন শব্দটা আসবে? বাংলার মানুষের স্বার্থের কথাটা এখানে একটা বড় আপনার ফান্ডামেন্টাল যে সমস্যা সেটা কেউই আর কি অ্যাড্রেস করছেন না। সেটা হচ্ছে আপনারা বারবার বলছেন যে রাজ্য করতে পারে, কেন্দ্র করতে পারে, যেই করুক। আমরা তো দেখছি রাজ্যের ক্ষেত্রেও নানান রকম দুর্নীতি হচ্ছে তো। তাহলে না, আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে এনটিএ শুরু থেকে এই মধ্যে যদি দুর্নীতির বাসা এতটা জেরে যায়, মন্ত্রী বলছেন কিচ্ছু হয়নি, হবে না। রাজ্য করলে যে সেখানে দুর্নীতি হবে। রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন করেছে, প্রশ্ন ফাঁস হয়েছে। রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন করেছে এই বছর, গত 5 বছরে প্রশ্ন ফাঁস হয়েছে। রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্ট করছে, আগে মেডিকেল জয়েন্ট একসঙ্গে হতো। আমাকে একটু আনইন্টারাপ্টেড বলতে দেওয়ার সুযোগ চাই। জয়েন্টের বাইরে কি রাজ্য আর কোনো পরীক্ষা নেয়নি? আমি রাজ্য মেডিকেল জয়েন্টের কথাই তো বলছি, অন্য বড় পরীক্ষার কথা বলিনি। আমাকে একটু আনইন্টারাপ্টেড ছোট করে বলো। হ্যাঁ, যে কোনো এই ইস্যুটা তো মানে তোমরা চাইছো বাতিল হচ্ছে এনটিএ কে, কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যেই তো এটা হয়েছে। আমি বলছি একটুখানি বলতে সুযোগ দেওয়া হোক। উনি বললেন যে বিহার ইউপি ডাক্তার তৈরি হবে কি করে, মেডিকেল কলেজ তৈরি না করতে পারে। বিহার 100 টাকা দিয়ে 700 টাকা ফেরত পায়, তার টাকাটা কেন দেওয়া হচ্ছে? মেডিকেল কলেজ তৈরি করেনি কেন? নাম্বার 1। এবার বাংলায় আমি খেটে খুঁটে আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি যে কলেজ বানালাম, সেটা আমার যদি এখানে আমাদের ছেলেমেয়েরা না পড়ে অন্য রাজ্যের ছেলেমেয়েরা পড়ে, হুগলির গ্রামে চিকিৎসা করবে কে? সুন্দরবনে চিকিৎসা করবে কে? বালুরঘাটে চিকিৎসা করবে কে? এবং এর সঙ্গে সঙ্গে প্রশ্নটা হলো, তামিলনাড়ু বিরোধিতা করেছে। তামিলনাড়ু তারা একটা বিল এনেছে, তাদের বিধানসভায় প্রস্তাব পাস করেছে, কর্ণাটক সেই পথে হাঁটছে। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন রাজ্য জয়েন্ট ফিরিয়ে আনার কথা। আমরা সাধুবাদ জানাই, কিন্তু তার কি স্টেপ নিচ্ছেন? ওকে, উনি বাংলা পক্ষে থেকে হয়তো বলছেন যে বাঙালিরা যেহেতু, না আমি নিতে পারি, এটা আমাদের প্রত্যেকের মানুষটা একদম তার চিকিৎসাটা কিভাবে হবে, তার চিকিৎসা মানে এসে পশ্চিমবঙ্গ ডাক্তার প্রডিউস করছে, তো তারা ডাক্তারকে রেখে দেবে। পশ্চিমবঙ্গ তো নিউক্লিয়ার ফিজিসিস্ট প্রডিউস করে না, তারা তো জওয়ান সেভাবে তৈরি করে না। তাহলে নিউক্লিয়ার জওয়ান প্রডিউস করে না কি বেসিসে বললেন? নিউক্লিয়ার ডিটারেন্সের জন্য জওয়ানের কথাটা কেন বললেন? পশ্চিমবঙ্গ নিউক্লিয়ার ধারণার ভিত্তিতে বললেন। দাঁড়াবো, কথার অনেক কিছু। কেন আমি ন্যারো পলিটিক্স বলছি? যদি এই ন্যারো পলিটিক্স আমি বোঝা ন্যারো পলিটিক্স, ভাই তাহলে তুমি কেন আমি ওখানে যাই? না দেবতনু এই শব্দ, এটা ন্যারো নয়। ভারতবর্ষের একটা রাজ্য
এই রাজ্যের বঞ্চনা কেন্দ্র বিরোধী আন্দোলন কিন্তু বাংলা পক্ষ করছে না, এটা বহু আপনি শুনে নাও, কেন্দ্র বিরোধী এই বিভিন্ন সিদ্ধান্তের আন্দোলন, এটার একটা লিগাসি বাংলায় বহু বছরের আছে, আমরা জানি। আজকে দাঁড়িয়ে যখন এনটিএটা তৈরি হচ্ছে 2016, তার আগে তো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়েছে, সেখানে কোয়েশ্চেন্স লিক নিয়ে অন্তত আমি শুনিনি। রিসেন্ট যে দুর্নীতি, সেই দুর্নীতির ট্যালি হতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে বিহার, ইউপি বা বিমারু স্টেট যেটা হচ্ছে, তার দায়টা পশ্চিমবঙ্গ কেন নেবে? এই প্রশ্নটা কেন ন্যারো হবে? আমি এইটার একটু উত্তরটা চাইছি। এটার যে সমাধান, যেটা শুনুন, এতদিন আমরা শুনেছিলাম বালি মাফিয়া হয়, কয়লা মাফিয়া হয়, এসব শুনেছিলাম। এডুকেশনের ক্ষেত্রে এরকম মাফিয়া আর কি এখন গোটা দেশ জুড়ে আর কি ভরে যাচ্ছে। এই যে যারা রয়েছে আর কি, সেই মাফিয়াদেরকে আগে ধরতে হবে, যেখানে গোড়াতে যে গন্ডগোল আছে সেই গন্ডগোল আগে ঠিক করতে হবে। কে করবে? ঠিক না করে এখানে কে করবে? পশ্চিমবঙ্গে করলেও সেম সমস্যা। না কে দেখুন, এটা কে করবে? এটা তো একটা সিস্টেম, এটা বিল পাস করে এগুলো আসে, ইউনিভার্সিটি বেসরকারি করতে হবে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, উভয় সরকারকেই করতে হবে। তার জন্য যা স্টেপ দিতে হবে। আমি একটু বলতে পারি, কে করতে, আমি একটু বলতে পারি না, বলো তোমরাই ফোন। বলছি আরো একজন, হ্যাঁ, ফেসবুক কমেন্ট সৌভিক পট্টনায়ক, তিনি যেটা বলেছেন একটু দেখবো আমরা কি বলছেন। নিট, নেট, ইউপিএসসি পরীক্ষাগুলো দুর্নীতির সমুদ্রে ডুবে গেছে। এগুলো দুর্নীতি, মানুষের এই রিয়াকশনস করার, এবং আর এই সমুদ্র হলো উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, মধ্যপ্রদেশ। এটা অবশ্য মন্ত্রীও করুন, প্রশ্নটা কিন্তু বাংলা পক্ষ করেনি। উনি যিনি সাংবাদিক, তিনি বলছেন যে বিহারে এই হচ্ছে বিহার পুলিশ গ্রেপ্তার, এটা বলতে আমরা এত লজ্জা পাই কেন? গুজরাটের গোধরাতে গো বলা কি বলা সেটা অন্য কথা। ফ্যাক্ট হচ্ছে গুজরাটের গোধরা থেকে বহু মানে এমন কেন্দ্র আছে যেখানে কর্ণাটক থেকে লোকে যাচ্ছে, পরীক্ষার সেন্টার ওইটা চুজ করছে। কেন করছে? নিশ্চয়ই কিছু ফায়দা পাচ্ছে। তো ফ্যাক্টটাকে মানতে হবে, ফ্যাক্টের জায়গায় কম্প্রোমাইজ করলে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারবো না। হ্যাঁ, সংকীর্ণতা বা প্রাদেশিকতা, এটা যদি বাংলার নেচারে না থাকে, ডিএনএ, সেটা করলে সঙ্গে সঙ্গে এটা রিয়াকশন ওঠানো, এটা অনেকে নিতে মানে ইয়ে করতে পারছে না, তার কালচারে নেই। এটা তো তার দুর্বলতা, এটা বাংলার স্ট্রেংথই, এটা বাংলার অনেকের স্ট্রেংথই, যে সে অন্যের কথাটা বলতে পারে, তার নিজের কষ্টটাকে সয়ে। সেটাও একদিন যদি দেশটা আসে, সেটা দেশটাই তো উন্নতি হবে। হ্যাঁ, এবার বল। দেশ মানে হচ্ছে একটা যুক্তরাষ্ট্র, প্রত্যেকের রাজ্যের উন্নতি নিয়ে ভারতের উন্নতি। এবার ব্যাপারটা হলো শুধুমাত্র নিট দেখছেন, যে কোনো কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা আপনি যদি এর পার্সপেক্টিভটা একটু বড় করেন, তাহলে দেখবেন পার্সপেক্টিভটা আজকে তো বড় না, আজকে নেটটা নিয়ে করছে এনটিএ। তো নিটটা সমাধান কি? তাহলে সব হচ্ছে হিন্দি বলয়, এবং ওখানে বিজেপি শাসিত রাজ্যগুলোয় প্রশ্ন লিক হবে, দুর্নীতি হবে, আমরা ভুক্তভোগী হব। ইউপিএসসি সমস্ত চাকরি ওরা পাবে, পোস্টে ওরা চাকরি পাবে, রেলে চাকরি ওরা পাবে, ব্যাংকে চাকরি ওরা পাবে। আমি ভারতে 8% নাগরিক হয়ে বাঙালি, তারা আমার রিপ্রেজেন্টেটিভ থাকবে না 8%, এটা হলে আমি বঞ্চিত হব, আর আমি বলবো যে প্রাদেশিক হব না। এটা তো হতে পারে না। সমাধানটা কি? আমরা সমাধানের রাস্তা বলছি। আচ্ছা, ওকে, তাহলে সমাধানের রাস্তা হলে খুব ধৈর্য লাগবে, শুনতে লাগবে, যে আমি যদি দাবি তুলি আমি প্রাদেশিক তকমা পাচ্ছি, কিন্তু দাবিটা তো যৌক্তিক, যে এই রাজ্যে এত পার্সেন্টেজ, কিন্তু সত্যি যখন চাকরি, ডাক্তারি বা হচ্ছে শিক্ষকতা, মানে ভুক্তভোগীর মধ্যে এটা রয়েছে কোথাও। মানে একটা কথা ছিল না যে অল আর ইকুয়াল, সাম আর মোর মানে ইকুয়াল, এরকমই একটা পরিস্থিতি বাংলার ক্ষেত্রে তৈরি হচ্ছে। এই বঞ্চনাটা নতুন কিছু নয়, ফলে এটা বলতে গেলে প্রাদেশিক আসছে। কোথাও একটা জায়গায় কিছু বলবেন না? একটা জিনিস আমি একটু উল্টো দিক থেকে দেখতে বলবো জিনিসটাকে, যে উনি বলছেন যে সব কিছু রাজ্যের হাতে বা কিছুটা রাজ্যের হাতে যদি দিয়ে দেওয়া যায় তাহলে বাঙালির উন্নতি হবে, কিন্তু সেক্ষেত্রে বাঙালি কিন্তু সর্বভারতীয় স্তরে পৌঁছতেও পারবে না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গে সে একটা কোয়ালিফিকেশান পেলো, সে এলিজিবিলিটি টেস্ট পাস করলো, তারপরে তার ভবিষ্যৎটা কোথায়? এখানে লোকে যারা 12 ক্লাস পাস করছে, 10 ক্লাস পাস করছে, তারপরে তারা চলে যাচ্ছে দিল্লির ইউনিভার্সিটিতে, হায়দ্রাবাদে, মুম্বাইতে বা বিদেশে। পশ্চিমবঙ্গ কি সেই ভবিষ্যৎটা প্রোভাইড করতে পারছে? অধিকার, আমি বলতে চাইছি যে আপনি এবছরের পরিসংখ্যান দেখুন, গত বছরের পরিসংখ্যান দেখুন, যে ক্লাস 12 পাস করার পরে তারা অধিকাংশ কোথায় গিয়ে পড়াশুনো করছে? পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটিগুলোতে যারা গ্র্যাজুয়েশনে আসছে, তাদের কত সংখ্যক
মানে এই রাজ্যে থেকে যাচ্ছে এবং কত সংখ্যক বাইরে চলে যাচ্ছে, এইটা দেখার প্রয়োজন আছে। কারণ আমরা এখন মনে করি একটা পারসেপশন তৈরি হয়েছে, সেটা ঠিক কি ভুল, ন্যায্য কি অন্যায্য অন্য কথা, কিন্তু এটা একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে কিছু হওয়ার নয়। এই পারসেপশনটা খুব ভয়ঙ্কর, যদি এবং এই পারসেপশনের জন্য কিছু হতে পারে, কিন্তু এটা তৈরি হয়েছে। আমি কি তথ্য দেবো? IISc ব্যাঙ্গালোরের স্টাডি বলছে বোর্ড নিরপেক্ষ পরীক্ষা হলে পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ড খুব ভালো করে, বেস্ট, ভারতে বেস্ট। এবং 100টা যে ভারতের বেস্ট কলেজের লিস্টে পশ্চিমবঙ্গের অনেক কটা আছে। ভারতের সেরা স্টেট কলেজ যাদবপুর স্টেট ইউনিভার্সিটি যাদবপুর, তারপরে কলকাতা ইউনিভার্সিটি ভারতের মধ্যে একদম 1 এবং 4-এ আছে। এবং 1 থেকে 100-এর মধ্যে পশ্চিমবঙ্গের 5-6টা আছে, বিহার ইউপির নেই। যখন সেখানে শিক্ষা ব্যবস্থা এত পিছিয়ে, হরিয়ানা হোক, মধ্যপ্রদেশ হোক, রাজস্থান হোক, কিন্তু যখন চাকরি এবং কেন্দ্রীয় সরকার যেখানে ইনভলভ হয়ে যাচ্ছে, সেখানে রিপ্রেজেন্টেশন যখন ওভার রিপ্রেজেন্টেড হয়ে যাচ্ছে, আমরা তো প্রশ্ন করবোই। আমাদের শিক্ষা ব্যবস্থা ওদের থেকে উন্নত, সেটা তথ্য বলছে, ডেটা বলছে, র্যাঙ্কিং বলছে, কেন্দ্র সরকারের র্যাঙ্কিং বলছে। কিন্তু যখন আমি আমার শেয়ারটা পাচ্ছি না, নিটে চান্স পাচ্ছি না, IITতে চান্স পাচ্ছি না, বাকি সব জায়গায় আমি পাচ্ছি, যেখানে কেন্দ্র সরকার ইনভলভ, তামিল নেই, সেখানে মারাঠি নেই, সেখানে তেলুগু নেই, সেখানে কন্নড় নেই, মালায়ালম নেই, সেখানে বাঙালি নেই, সব মেধা হচ্ছে বিহার থেকে রাজস্থান, তখন তো প্রশ্ন করবেই। তামিলনাড়ু প্রশ্ন করছে, কেরালা প্রশ্ন করছে, আমরাও করছি। এটা তো তথ্যের ভিত্তিতে প্রশ্ন। এটা যে গোটা আলোচনাটাই যদি বিজেপি কেন্দ্র এবং বলিনি, একবারও বিজেপি বলিনি, না, যদি ব্যাপারটা তাই চলে আসে, তাহলে তো একদম একটা অন্য প্রশ্ন উঠে আসবে, যেটা হয়তো আজকে প্রাসঙ্গিকও সেভাবে নয়, যে তাহলে দক্ষিণ ভারতে বিজেপি কি করে এগোচ্ছে, উত্তর পূর্ব ভারতে কি করে এগোচ্ছে। আমার মনে হয় এইভাবে জিনিসটাকে দেখাটা ঠিক হবে। রাজ্যের স্বার্থের কথা এলে তখন আসছে দুটো ন্যারেটিভ। আজকে যেহেতু সময় কম, আপনারা তরুণ অধ্যাপক, সেটা হচ্ছে একটা পারসেপশন তৈরি হয়েছে। কে করেছে এই পারসেপশনটা? কোন তথ্যের ভিত্তিতে পারসেপশন? তথ্য আমি দিলাম। কে প্রবক্তা এই পারসেপশনের? এটা নিয়ে কিন্তু মানে কে? এটা কি নোয়াম চমস্কি বলছেন? এটা কি অমর্ত্য সেন বলছেন? এটা কি মানে জ্যাক দেরিদা যদি বেঁচে থাকতেন তিনি বলে গেছেন? কারা বলছেন? পারসেপশনের ভিত্তিটাকে আমার যেমন এটারও মানে এই বিষয় নেই, কিন্তু তেমনি রাজ্যের প্রসঙ্গ এলে এটা তৃণমূল বা সিপিএম, আর কেন্দ্রে এলে বিজেপির প্রসঙ্গ, এটা তো কেন্দ্র রাজ্যের একটা ব্যাপার। এবং নিট এখানে অ্যাক্রস লাইনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মেধাবী অনেকে আছে, অনেক উচ্চবিত্ত রয়েছে। আমরা জানি যে তারা টাকা দিয়ে, যে ছেলে মেয়ে যদি ঠিক মতো তারা না ক্র্যাক করতে পারে পরীক্ষা, তার এই প্রশ্নটা কি খুব গুরুত্বপূর্ণ নয় এই মুহূর্তে দাঁড়িয়ে? সবার আগে সুজিতা যেটা দরকার সেটা হচ্ছে হিউম্যান নেচারটা পরিবর্তন আনতে হবে। মানুষের নেচারে যদি পরিবর্তন কে আনবে? না, হিউম্যান নেচারে কিরকম পরিবর্তন? মানে হিউম্যান নেচারে কি? তুমি যে আমার কাছে একটা মৌলিক প্রশ্ন, এই যে পারসেপশন, এই যে অনেকে বলে না সবাই বলছে, সবাইটা কারা, কোন জেন্ডার? সবাই বলছে পারসেপশন। আমি এই প্রশ্নটা করছি। আমরা নানান বিষয় নিয়ে কথা বলছি, সেখানে গিয়ে কোথাও একদল মানুষ তারা যেমন করে হোক তারা আজকে এডুকেশনটাকে মানে তারা টাকা দিয়ে কিনে নিচ্ছে, তারা তাদের ডিগ্রি কিনে নিচ্ছে। তাহলে এই যে ঘটনাটা যে ঘটছে, এবং এর ফলেই হচ্ছে আজকে এই যে মাফিয়ারা এডুকেশন সেক্টরেও তারা একটা জায়গা করে নিয়েছে। তার কারণ যারা আর কি, যাদের মধ্যে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবে যাদের কম মেধা রয়েছে আর কি এডুকেশনের ক্ষেত্রে, অন্যদিকে তাদের মেধা থাকতে পারে, তারা কি করছে, তারা টাকার বিনিময়ে ডিগ্রি কিনে নিচ্ছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধরুন কম্পিটিটিভ যে এক্সামিনেশন গুলো, যে এক্সামিনেশন গুলোকে এতদিন আমরা ভাবতাম যে পাস করা খুবই কঠিন, সেই পরীক্ষার সার্টিফিকেটও হচ্ছে কিনে নেওয়া যাচ্ছে টাকার মূল্যে। এটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে মানুষ আমরা এমন একটা জায়গায় বুঝতে পেরেছি এবারে হিউম্যান নেচার যে টাকা দিয়ে যে কিনতে মানে কিনতে চাইছে, সেও মানে এটা একটা বাজার। শুরুতে একজন এটাই বলছিল কর্পোরেটাইজেশন। এটা আমরা আমার ঘোর আপত্তি আছে এই ব্যাপারটাতে। টাইম আপ আজকে। তবে আজকে খুবই প্রাণবন্ত হয়েছে নিঃসন্দেহে, এটাই দরকার। তার কারণ হচ্ছে নিঃসংকোচে বলার যে সুযোগ বা নিঃসংকোচে বলার বিভিন্ন প্রশ্ন ওঠার, আমরা সেটার মধ্যে দিতে যাই। অনেকে শুরুতেই বলে দেন, অনেক মন্ত্রী, যেমন ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন কেসও হয়নি, এখন বলছেন যে হ্যাঁ একটা হয়েছে রাত 3টের সময়। এগুলো দক্ষতার প্রশ্ন। একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এখানেই দক্ষতার প্রশ্ন। তদন্ত চলছে তো চলছে, অনন্তকাল ধরে চলছে। আর আমরা বলছি টেকনিক্যালিটিস আছে তো তদন্তে, একটু সময় লাগে। কতটা সময় সেটা আর বলতে পারছি না। তার মধ্যে পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন কেনাবেচা হচ্ছে। এটা কি পৃথিবীর কোন দেশে হোক, যেসব দেশ কর্পোরেটের জন্ম দিয়েছে, সে আমেরিকা হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, এসব দেশে সব হয়? তাই ভাবার প্রশ্ন রয়েছে। এবং প্রশ্নে রয়েছে, অনেকেই ভাবছেন। আরও একজন কমেন্ট করেছেন, তার কমেন্টটা নিয়ে আমরা একটু
শেষ করব আজকের এই জনমত। যে দল শিক্ষার মূল্য বোঝে না, গিরিধারী রায় লিখেছেন, যে দল তাদের কাছ থেকে জালিয়াতি ছাড়া আর কি আশা করা যায়। গিরিধারী রায় এই বক্তব্য প্রায় অনেকেই আজকে ফেসবুকে যারা কমেন্ট করেছেন তাদের, এবং আজকে যাদের ফোন লাইন জনমতে খুলতে পারলাম না সময়ের অভাবে, তার কারণ হচ্ছে বিতর্কের সাথে আজকে ফোন লাইন আমরা খুলতে পারিনি, তার জন্যে ক্ষমা প্রার্থী। অবশ্যই এটা চলতে থাকবে এবং ধন্যবাদ জানাচ্ছি কৌশিক মাইতি, বাংলা পক্ষের শীর্ষ পরিষদের নেতা, সাধারণ সম্পাদক। ধন্যবাদ জানাচ্ছি প্রদীপ্ত রায়, অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক, পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, এবং দেবতনু মাঝি, পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক। তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।